एक मुलाकात। তুমি কি আবার ওই সাদা সাদা জিনিসটা খেয়েছো? কথা বলিস না। আচ্ছা, আরেকটা সুন্দর করে কিস করতো। জাঙ্কু পেট ঠোঁটে নিজের রাজত্ব চালায়। জাঙ্কু খেয়াল করে তে অনেক হয়ে যাচ্ছে। ও তে, তুই কি রাক্ষস নাকি? এভাবে তো করে। কুকি, তোমার ঠোঁটটা কত মিষ্টি, কত সফটি সফটি। আমার খাতেই মন চায় না। আমি আরেকটা কিছু বলি না কুকি। কি বলিস? মিষ্টি লাগে, কিন্তু আমার কাছে তো নোনতা লাগে। না না, সত্যি খুব খুব মিষ্টি। আরেকটা বলি না প্লিজ। না, দরকার নাই। কিন্তু কেন কুকি? নিচে যাতে। না, আরেকটা বলি না কিসি, প্লিজ প্লিজ কুকি। ও সোনা, এত কিউট হতে নেই, বুঝিস না? তুই কাছে আসলে অন্য কিছু যায়। হ্যাঁ, অন্য কিছু? অন্য কিছু আবার কি কুকি? অন্য কিছু মানে হচ্ছে তোর ফিউচার, মানে আমার ফিউচার লাইট। হ্যাঁ, ফিউচার লাইট? ওটা আবার কি গো কুকি? ও তে, তুই বুঝবি না, যা নিচে যা। কিন্তু কেন কুকি? আমি আরেকটু তোমার কাছে থাকি না। না, থাকতে হবে না, নিচে যা। ঠিক আছে। কান্না ভেজা মুখ নিয়ে নিচে চলে যায়। জাঙ্কুক হাসে, এর উদ্দেশ্যে বলে, বিয়ের পরে একটু সময়ের জন্য ছাড় পাবি না সোনা, তখন দেখবো কত ভালোবাসতে পারিস। দেখুন, তের মায়ের তরফ থেকে আমি ক্ষমা চাইছি বেয়ান। আসলে ছোট থেকে সুস্থ নয়, যে কারণে ও সবসময় ভয় থাকে তার মেয়ের যদি কিছু হয়ে যায় সে ঠিক থাকতে পারবে না। আপনি বুঝতে পারছেন তো, আপনিও তো একজন মা। না না, ওসব কোনো ব্যাপার না, আমরা কিছু মনে করিনি। আচ্ছা বেশ, তাহলে আজ উঠি, কাল তুই থাকবেন। তখনই তে ফ্যাকাশে মুখ নিয়ে নিচে আসে। কি রে তে, কি হয়েছে? কান্না করছিস কেন মা? বলো মা, বাড়ি যাবো, আমার ভালো লাগছে না। এই তো মা, যাবো, চল। জিন হঠাৎ থেকে কাছে টেনে জড়িয়ে ধরে, আদর করে দিয়ে বলে, তে মা আমার, সেটা বুঝি আবার জ্বালিয়েছি? তুই চিন্তা করিস না মা, আমি আর তুই দুজন মিলে ওকে সাহায্য করবো, ঠিক আছে? হ্যাঁ, জানো আন্টি, কুকি অনেক পচা, খালি রাগ করে আর খালি আমাকে বকা দেয়। আচ্ছা, কি বলে শুনি? বলে যে আমার বাড়ি থেকে চলে যা, আর আসবি না, এগুলা বলে। আচ্ছা, ও এইগুলা বলে? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো, আমি আর তুই মিলে ওকে সাহায্য করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। জাঙ্কুক সিঁড়িতে দাঁড়িয়ে সবটা দেখলো আর মনে নিজে নিজে হেসে উঠলো। বিড়বিড় করে বলল, আরে বাহ, কি সুন্দর জুটি। আর তোর ওই দরজার মা বলে তুই আমার কাছে ভালো থাকবি না, আরে নিজের বাড়ি থেকে আমার বাড়িতে তুই ভালো থাকবি। তোর মা হচ্ছে আস্তে একটা শাকচুন্নি, ওই জন্য আমার কষ্ট বোঝেই না। দাঁড়া, শুধুমাত্র আর একটা দিন, তারপর তোকে আমার বাড়িতে নিয়ে আসবো। তোর ওই দরজার মাকে যদি সাহিস্তা না করি, তাহলে আমার নামও জাঙ্কুক না। বিয়ে, সকলেই ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরেছে। বিয়ের অনেক আয়োজন বাকি এখনো, যেই কারণে অনেকে ঘুমিয়ে পড়েছে। ড্রয়িং রুমে বসে আছে হবি, গং, সুগা। বসে বসে কালকের হিসাব করছেন, কতজন আসবেন, কতজন খাবেন, সমস্ত কিছু। আয়ু রান্নাঘরে তাদের জন্য চা বানাচ্ছে। হঠাৎ সেখানে ইয়েজি আসে, পাশেতে দাঁড়িয়ে বড়মার আঁচলের তলায় লুকিয়ে আছে। ভাই, তোমার সাথে কিছু কথা আছে।
কি হয়েছে ভাবি? কোনো গুরুত্বপূর্ণ কথা? জি ভাই, তোমরা তো ঘটনা জানোই। আর আজ আমি জাঙ্কুকদের বাসায় গিয়েছিলাম তেকে সাথে করে। জাঙ্কুকের মা বাবার সাথেও কথা বলেছি, সকলেই রাজি। আর আমাদের ছোটতেও তাই চায়। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না ভাবি। দেখো ভাই, তে এখন বড় হচ্ছে, একদিন না একদিন বিয়ে দিতেই হবে। আর জাঙ্কুকের থেকে ভালো ছেলে হাজার খুঁজলেও পাবে না, আমি এটা খাতা কলমে লিখে দিতে পারি। তাই আমার মনে হয় কাল জেনি আর কায়ের সাথে তাদের বিয়েটা দিয়ে দিলে ভালো হয়। এই কথা শুনে আয়ু জলদি রান্নাঘর থেকে ছুটে আসে। দিদি, তুমি তুমি কিভাবে এসব ভাবতে পারো? যেখানে আমাদের মেয়ে রাজি নয় সেখানে কে বলেছে তে রাজি নয়? তেও রাজি, তেও জাঙ্কুককে চায়। সেটা তুই মা হয়ে বুঝতে পারিস না? আমি ওইসব কিছু বুঝি না দিদি। আমি শুধু আমার মেয়েকে কোথাও পাঠাবো না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। সারা জীবন রেখে দিবি নাকি? মেয়েকে বিয়ে দিতে হবে না? না, হবে না। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমার মেয়েকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না। আহা আয়ু, একটু চুপ করবে? তে যা চাইবে তাই হবে। তে বলতো মা, তুই কি জাঙ্কুককে চাস? তে একবার মায়ের দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়। চোখ বন্ধ করে তার কুকিকে মনে করে। তার কুকি বলেছে সে যদি সবার সামনে তাকে না চায় তাহলে কুকি তাকে নিতে আসবে না। সেই ভয়ে ফট করে বলে ওঠে, হ্যাঁ বাবা, আমি শুধু কুকির কাছে থাকতে চাই আর কালকে কুকিকে বিয়ে করতে চাই। বেশ, তাই হবে। আয়ু, এর উপরে তুমি একটা কথাও বলবে না। আমাদের মেয়ে যা চাইবে তাই হবে। আজ সকাল থেকেই কিম বাড়িতে খুশির আমেজ। বাড়িতে আজ দুটো বিয়ে, তে তো ভীষণ খুশি। তার কুকি আসবে, কি মজা। তে সকাল থেকেই সারা বাড়িতে ছুটে চলেছে, একবার এই রুমে তো একবার আরেক রুমে। তার কুকি আসবে বলে কথা, সে তো ভীষণ পরিমাণে খুশি। লিসা তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবে লাফাতে লাফাতে শাড়ির হাল বেহাল করে ফেলেছে তে। ধুল ছাতার মাথা, এটা কি পরিয়ে দিয়েছে? ওফো, আমার এই তেনা তেনা না কি জানো, ওই সব খুলে গেছে, এখন কি করব? তে শাড়ি ধরে হাঁটতে থাকে। পাশে মায়ের রুম, মায়ের রুমে চলে যায়। কেউ যদি থাকে তাহলে শাড়ি ঠিক করে দেবে। তে রুমে যেতেই দেখে আয়ু বিছানায় বসে আছে, সামনে এক গ্লাস পানি আর কতগুলো ওষুধ। হ্যাঁ আম্মু? তের গলার আওয়াজ পেতেই আয়ু সজাগ হয়, তাড়াতাড়ি করে ওষুধগুলো পিছনে লুকিয়ে ফেলে। আম্মু দেখো না, আমার সব এই যে কেন নাকি এটা লিজা আপু পরিয়ে দিয়েছে, এগুলো খুলে গেছে, একটু ঠিক করে দাও না। আয়ু তাকায় না তের দিকে, সোজা উঠে রুম থেকে চলে যায়। তে শুধু তাকিয়ে দেখে। তে এখনো অবুঝ, তবে তার মা তার উপর রাগ করেছে এটা ঠিকই বুঝতে পেরেছে। তার মা বলেছিল সে যেন কুকির কাছে না যায়, তবে তে সেটাই করেছে, তাই হয়তো তার মা রাগ করেছে। আম্মু এখনো আমার উপর রেগে আছে, কিন্তু আমি কি করব? আমার কুকিকে খুব ভালো লাগে, কুকির সাথে না থাকলে আমার কিছু ভালো লাগে না, তাই তো আমি ওইসব বলেছি। আম্মু, তেতে সরি, কিন্তু তেতে কুকির কাছে যেতে চায়। বলতে বলতেই তে বিছানায় বসে পড়ে, দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। পাশে টেবিলে কতগুলো ওষুধ রাখা, কয়েকটা ওষুধ খোলা রয়েছে। সেটা দেখে তে চুপ হয়ে যায় আর অবাক চোখে তাকিয়ে থাকে। হ্যাঁ, আরে এগুলা কি? এগুলা কি আম্মু খায়? কিন্তু এতগুলো কিসের লজেন্স? সাদা সাদা। হ্যাঁ, আমিও কি খাবো? না না, এখন না, আম্মু যদি বকা দেয়। আমি একটা কাজ করি, আমি এগুলো নিয়ে যাই, আমি পরে খাবো। দেখে তো মনে হচ্ছে অনেক
হাতে নেয় আর কয়েকটা মুখে পড়ে নেয়। মুখে যেতে তের চোখ বড় বড় হয়ে যায়। ছি, এগুলা তো একটু ভালো খেতে না, না মিষ্টি না নোনতা, একটু ভালো না। ছি বলে সবগুলো মুখ থেকে ফেলে দেয়। তবে যেটুকু খেয়েছিল তার এফেক্টটুকু এখনো মুখে লেগে আছে। পাশে টেবিলে রাখা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে নেয়। বিয়ে কি বাড়িতেই হবে? গঙের নাকি ইচ্ছা এই বাড়িতেই ছেলের বিয়ে হবে। যদিও এতে জেনির বাবার কিছুটা অমত ছিল, তবে মেয়ের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ করে দেয়। অতঃপর সকলে ছেলের বাড়ি চলে আসে। বাগানের সাইডটা খুব সুন্দর করে সাজানো। এই দেখে জিমিন ছবি তুলতে চায় সেখানে। আরে বাহ, এখানে তো খুব সুন্দর ডিজাইন করা। আমার মতো সুন্দর আর কেউ আছে নাকি? ও মাই গড, ফিল্টারে তো আরো সুন্দর লাগছে। ওয়াও জিমিন, তুই তো সবথেকে সুন্দর। আমি তুলে দেই। পিছনে তাকিয়ে দেখে স্বয়ং সুগা দাঁড়িয়ে আছে। পরনে সাদা সিল্কের একটা পাঞ্জাবি, গায়ে আবার কাজ করা। সাদা সিল্কের ওপর স্টোন গুলো বেশ কাজ করা এবং মানিয়েছে। এতে যেন পাঞ্জাবির সৌন্দর্য আরো বেড়ে গেছে। জিমিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সবটা। দেখো দেখো, ভালোভাবে দেখো, দেখে বলো তো তোমার সাথে মানাবে তো? না, একদমই মানাবে না। সে আমি ঠিক করে নেব। মানে ওই যে তোমাকে আমার মতো বানিয়ে নেব। আমি কি কম সুন্দর নাকি যে আমাকে আপনার মতন বানাতে হবে? আমার থেকে একটু কম ফর্সা। কি আমার গায়ের রং নিয়ে খোঁটা দিলেন? ফর্সা বলে কি বেশি ভাব বেড়ে গেছে নাকি? আর শুনুন, ছেলেদের তো ফর্সা ভালো লাগে না, বুঝেছেন? ছেলেদের শ্যামলাই ভালো লাগে। আচ্ছা, আর তোমাকে এটা কে বললো? ইউ নো হোয়াট, তোমার ভবিষ্যতের থেকেও আমার পা বেশি ফর্সা, একদম চকচক করে। বেয়াদব একটা। হলাম কোথায়? হওয়ার সুযোগ তো দাও। বেয়াদবি কাকে বলে দেখিয়ে দিচ্ছি। না, জীবনেও না। আচ্ছা তাই নাকি, দেখা যাক। এখন আসো, সুন্দর করে একটা ছবি তুলি। আই এম সো সরি মিস্টার, আমি ইন্টারেস্ট না বলে চলে যেতে নিলেই সুগা পিছন থেকে জিমিনের হাত নিজের কাছে এনে পকেট থেকে ফোন বের করে। জিমিন কট মটিয়ে তাকায় সুগার দিকে। আর ঠিক সেই মুহূর্তে সুগা একটা ছবি ক্লিক করে। অসভ্য লোক একটা, আপনি আমাকে এভাবে ধরলেন কেন? আরে ছবি তুলবো তো। বেয়াদব একটা, আপনার কপালে বউ জুটবে না। থাক বাবা, একটা নিয়ে সারা জীবন থাকবো। তুমি জুটলেই হবে। দুটো বউ দিয়ে আমি কি করব? আশা ভুলে যান মিস্টার, আমাকে আপনার পাওয়া হবে না বলে মুখ ভেঙে চলে যায়। সুগা দাঁত বের করে সুন্দর করে একটা হাসি দেয়, চিৎকার করে বলে, পড়তে তো তোমাকে হবেই সোনা, আর সেটা তুমি দেখে নিও। তুমি এগুলা কি দিচ্ছ? চুপ, নড়িস না, নাহলে কিন্তু সাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু আপু, এগুলা তুমি কি দিচ্ছ মুখে? এগুলা তো আটার মতো। আরে বোকা মেয়ে, এগুলো আটা না, এগুলো হচ্ছে ফেস পাউডার। আজ তোর বিয়ে, তাই একটু সুন্দর করে সাজবি না বল? হ্যাঁ লুচি আপু, তুমি একদম পরীর মতো করে সাজিয়ে দাও, যাতে খুকি শুধু আমাকেই দেখে। লিসা হাসিতে কথাগুলো শুনে, অতঃপর তের সাজের কোনো কমতি রাখে না, একদম সুন্দর করে সাজিয়ে দেয় তার বোনকে। তে, ওর তো একটু লেহেঙ্গাটা ঠিক করে দি। তে আস্তে করে উঠে দাঁড়ায়, তবে উঠতেই পিছন দিক দিয়ে মাথা ঘুরে পড়ে যায়। লিসার সাথে সাথে ধরে ফেলে তাকে। তে মাথা ধরে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে? ঠিক আছিস তুই? আপু, আমার মাথা ঘুরছে কেন? সে কি, মাথা ঘুরছে? আচ্ছা তুই বস। না না, আমি ঠিক আছি, আমার কুকি চলে আসবে। আপু, আমি একদম ঠিক আছি। এই বললি মাথা ঘুরছে, এখন আবার বলছিস ঠিক আছিস? হ্যাঁ, আমি একদম ঠিক
ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য একটু লেবুর রস করে আনি, খেলে ভালো লাগবে। বলে লিসা নিচে চলে যায়। তে যতই বলুক সে ঠিক আছে, তবে তার মাথা এখনো ভনভন করে ঘুরছে, সে ঠিক থাকতে পারছে না। ওফো, আমার মাথা এত কেন ঘুরছে? কিন্তু এখন যদি আপুকে বলি তাহলে আপু বলবে এখানে বসে থাকতে, কিন্তু এখানে বসে থাকলে তো হবে না, কুকি তো চলে আসবে আর আমি কুকিকে দেখতে পারবো না। দূর, ভালোই লাগে না। যেহেতু কায়ের বিয়ে এই বাড়িতেই হবে, তাই জিমিনরা কায়ের বেলায় গেট ধরতে পারেনি। তাই তারা সকলে ভেবেই রেখেছিল জাঙ্কুকের বেলায় কোনো ছাড় দেয়া হবে না। সেহেতু জিমিনরা এখন তের পক্ষে, মানে মেয়ের বাড়ির পক্ষে। সমস্ত শালীরা জামাই মানে জাঙ্কুকের গেট ধরেছে। এই যে দুলা ভাই, নগদ 10,000 টাকা না দিলে গেট ছাড়বো না। আজব তো, আমরা কি মেয়ে কিনতে এসেছি নাকি যে এত টাকা ডিমান্ড করছো? তো আমাদের মেয়ের দাম নেই নাকি? হ্যাঁ দেখেন, আমাদের কাছে তো অত টাকা নাই। কি টাকা আনেন নাই? ঠিক আছে, তাহলে বাড়ি চলে যান, মেয়ে পাবেন না। ভাই ইয়োনহো, দিয়ে দে না, এমনি অনেক কষ্টে বউটাকে পেয়েছি, আর ঝামেলা বাড়াস না তো। আরে বাবা, এ তো দেখছি বউকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বেয়ান সাহেব, টাকা না হয় দেব, তবে যে কোনো একজন বেয়ান নিজের হাতে আমাকে মিষ্টি খাইয়ে দিতে হবে। বলেন রাজি তো? আচ্ছা আচ্ছা দেব, আগে টাকা তো দিন। না না, আমি বলে দিচ্ছি যে আমাকে কে খাইয়ে দেবে। ইয়োনহোর কথা সকলে মেনে নেয়, সবাই অপেক্ষা করে ইয়োনহো কার নাম বলবে। লিসা আগ্রহের সাথে তাকিয়ে থাকে। ইয়োনহো তার দিকে তাকিয়ে একটা চোখ মারে, পরক্ষণেই বলে, হে রূপসী বেয়ান, আপনি যদি আপনার ওই কোমল হাত দুটো দিয়ে আমাকে মিষ্টি খাইয়ে দিতেন তাহলে 10 কেন 20,000ও দিতাম। লিসা তো কট মুটিয়ে তাকায় ইয়োনহোর দিকে, দাঁতে দাঁত চেপে বলে, হে বেয়াই সাহেব, আমার কোমল হাতের মাঠটাও না অনেক সুন্দর, খাবেন নাকি একটু? আচ্ছা ঠিক আছে, মিষ্টি না হোক একটা থাপ্পড়ি দাও, ওইটাই খেয়ে নি। এই কথা শুনে ওখানে উপস্থিত সকলেই হাসতে থাকে। অতঃপর অনেক ঝগড়া ঝামেলার পর শালীরা টাকা আদায় করেই ছাড়ে। কাই আর জেনিকে বসানো হয়েছে এপাশ ওপাশে, তাদের বিয়ে আগে হবে, তারপর তেকুকের বিয়ে। ইয়েজি চারিদিক একবার চোখ বুলিয়ে দেখলো, না কোথাও আয়ু নেই। আসলে সে এই বিয়েতে মত দেয়নি, তার জেদ এখনো অটুট। ইয়েজি সোজা চলে যায় ওপরে। শোন, সবার সামনে কিন্তু বরকে দেখে লজ্জা পেতে হয়, আবার দাঁত বের করে হাসিস না, নাহলে কিন্তু লোকে খারাপ বলবে। তাই শুধু এটা ওটা শুনে মাথা নাড়ায় আর হ্যাঁ সম্মতি জানায়। ইয়েজি রুমে আসে, দেখে তে চুপচাপ হয়ে বসে আছে। কি রে, তোদের হলো? ওদিকে কিন্তু সবাই তৈরি, কায়ের বিয়ে প্রায় শেষ, এখন তোদের পালা, চল ওর দেখি। বলো মা, আমাকে একটু ধুলে উঠাবা। কি রে মা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? বড় মা ও সকাল থেকে এমন করছে, একবার তো মাথা ঘুরে পড়েও গেছিল। সে কি বলিস? না না বড় মা, আমি একদম ঠিক আছি, আমাকে কুকির কাছে নিয়ে চলো, আমার কুকি আমার জন্য অপেক্ষা করছে। ইয়েজি খুব একটা চিন্তা করে না, সে ভাবে হয়তো এই কদিন কান্না করেছে, চিন্তা করেছে, অনেক চিন্তা মাথায় নিয়েছে, সেই কারণে দুর্বল লাগছে, তাই সে পেকে নিয়ে নিচে চলে যায়। ইয়োনহো তখন থেকে জঙ্কুককে এটা ওইটা বলেই যাচ্ছে, যাতে জঙ্কুককে রাগানো যায়। জঙ্কুক সেও তো কম যায় না, লিসার কথা বলে বলে ইয়োনহোকে সেই পচায়। ভাই, কাজটা কিন্তু ঠিক করলি না, আমাকে রেখে আগে আগে বিয়ে করে নিলি, এখন আমার কি হবে? কেন, আমার উপর কি ইন্টারেস্ট ছিল নাকি তোর? আরে ভাই, উল্টা বুঝছিস কেন? দেখ ভাই, তুই আমার বন্ধু না, তুই হলি আমার ভাই, আমাকে রেখে একা একা পাশর করতে পারবি তুই?
বাসর করার জন্য তোকে লাগবে নাকি? আর এমনিতেও আমি তোর মতন ভীত নাকি? লিসা ভালো মেয়ে, তাই বেঁচে গেলি। ওর জায়গা অন্য কোনো মেয়ে হলে না এতক্ষণে 14টা থাপ্পড় খেতি। বাহ ভাই বাহ, এখন বন্ধু রেখে শালির সাপোর্টে, বাহ। সম্পর্ক বদলে গেল একটি পলকে। ভাই তুই একটু থামবি? আর কি বলার আছে ভাই, আমার কষ্ট বুঝিস না ভাই। তুই বন্ধুকে রেখে শালির সাপোর্টে যাচ্ছিস, বাহ। ইউনহোর কথায় জাঙ্কুকের তো কোনো খেয়ালই নাই। তার চোখ শুধু পর্দার ওই পাশে। তে পর্দার ওই পাশে এসে বসেছে, সেটা জাঙ্কুকও বুঝতে পেরেছে। তবে তের কোনো সারা শব্দ নেই। কেন মেয়েটা এত শান্ত হয়ে আছে কেন? এতক্ষণে তো কুকি বলে চিল্লিয়ে ওঠার কথা, যেটা শুনে জাঙ্কুক আরো খুশি হবে। অতঃপর কাজী সাহেব দোয়া পড়া শুরু করলো। আজানের শেষে এমনিতেও দোয়া পড়ে রেখেছিল। অতঃপর দোয়া শেষ করে তের কাছে আসে। জাঙ্কুকের হাত পা কাঁপছে, ঠোঁট কাঁপছে, ভীষণ পরিমাণে কাঁপছে। এই দিনের জন্য কতই না অপেক্ষা করেছে, এতদিন নিজের সাথে কতই না লড়াই করেছে। অবশেষে কাঙ্ক্ষিত দিনটা চলেই আসলো। এসব ভাবতে ভাবতে অপর পাশ পুরো স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুক সোজা দাঁড়িয়ে পড়ল। সবকিছু এমন চুপচাপ হয়ে যাওয়ার মানে কি? জাঙ্কুক বুঝতে পারলো কিছুটা। অতঃপর অপর পাশ থেকে ইয়েজি চিৎকারের আওয়াজ শুনতে পেল জাঙ্কুক। তারপর জাঙ্কুক ধর পড়িয়ে পর্দা সরিয়ে অপর পাশে যায়। দেখে তার ছোট দেহ ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা ইয়েজির কোলের ওপর। পাশে লিসা জিমিন কান্না করছে। এই দৃশ্য দেখে জাঙ্কুকের মাথাটা ঘুরে আসে। সে শুধু তাকিয়ে আছে, অসহায়ের মতন তাকিয়ে আছে। আয়ুর কান্নায় জাঙ্কুকের হুঁশ ফেরে। অতঃপর সে ছুটে গিয়ে তেকে ধরে। তে, কথা বল না তে, কি হয়েছে? তবে তে ওঠে না। জাঙ্কুক তের দুই গাল ধরে সমানে ডাকতে থাকে। তে ওঠ না, এই জান ওঠ না। কুকি কিছু বলছে তো, শুনবি না? দেখ না, কুকিকে দেখবি না? তে ওঠ না সোনা, কি হয়েছে তোর? বাবা দেখো না ওর কি হলো, কিছুই বুঝতে পারছি না। এই তো ঠিক ছিল। তে উঠতে বললাম তো তোকে, এমন কেন করছিস? তে দেখ না, আমার দিকে তাকা। তে দেখ না, উঠলে কিন্তু কুকি রাগ করবে। পাশে সকলে দাঁড়িয়ে জাঙ্কুকের চিৎকার শুনছে। ছেলে মানুষ বুঝি এমন ভাবে কাঁদতে জানে? আয়ুতের ওপর থেকে জাঙ্কুকের হাত সরিয়ে বলে, ছাড়ো আমার মেয়েকে, ছবে না একদম। তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে। আমার মেয়ের এই অবস্থা শুধু তোমার জন্য হয়েছে। আমার মেয়েটা কত হাসি খুশি ছিল, যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে কান্না করেই যাচ্ছে। জাঙ্কুক আয়ুর দিকে একবার তাকিয়ে সোজা থেকে কোলে তুলে নেয়। তারপর বলে, ও আমার বউ। আমার বউয়ের কিসে ভালো কিসে খারাপ সেটাও আমি দেখে নেব। আপনি এর মধ্যে কোনো কথা বলবেন না। আশা করি বুঝতে পেরেছেন। বলেই তেকে কোলে তুলে সোজা বেরিয়ে পড়ে। পিছন পিছন ইউনহো, সুগা, জিমিন, লিসা সকলে ছুটে যায়। জাঙ্কুক তেকে গাড়িতে বসিয়ে সোজা রওনা দেয়। পিছনের গাড়িতে ইউনহোরাও জাঙ্কুককে ফলো করতে থাকে। ফাঁকা রোডের মাঝে সমানে গাড়ি চলছে দুইটা। সামনের গাড়িটা ভীষণ জোরে চলছে, আর পিছনে সুগাদের গাড়িও কম জোরে চলছে না, সেটা স্পিডে চলছে। জাঙ্কুক ভাই গাড়ি থামা, আস্তে গাড়ি চালা। ওকে চালাতে দে ইউনহো, তুই গাড়ি জোরে ছাড়, ওর সাথে পৌঁছাতে হবে। জাঙ্কুক ভীষণ জোরে গাড়ি চালাচ্ছে, মাত্রা ছাড়া গাড়ি চালাচ্ছে। পেছনের গাড়িতে সুগা, ইউনহো, লিসা, জিমিন তারাও আছে। এদিকে হবি, গং, নামজুন সকলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। মহিলারা বাড়িতেই আছে, বাড়িতেই উপস্থিত আত্মীয়রাও সবাই আছে। না, আমি আর এভাবে বসে থাকতে পারবো না, তাই গাড়ি
তাড়াতাড়ি বের কর, আমরা হাসপাতালে যাব। অতঃপর কায়ের গাড়িতে ইয়েজি, জিন আর আয়ু রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। জাঙ্কুকের গাড়ি হাসপাতালে পৌঁছাতেই তাড়াতাড়ি করে তেকে গাড়ি থেকে নামায়, পাজা কোলে তুলে হাঁটা দেয় ভিতরের পানে। তে জাঙ্কুকের কোলে অচেতন অবস্থায় পড়ে আছে। হঠাৎ জাঙ্কুক লক্ষ্য করে তে সারা শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। এটা দেখে তো জাঙ্কুক ভীষণই ভয় পেয়ে যায়। জাঙ্কুক এক চিৎকার করে ডাকে ডক্টরকে। নার্সরা সাথে সাথে স্ট্রেচার নিয়ে আসে এবং জাঙ্কুক তেকে শুইয়ে দেয়। তের হাত শক্ত করে চেপে ধরে রাখে আর কান্না করতে করতে বলতে থাকে, তে, এই তে, তে, তে ওঠ না, আমাকে ছেড়ে যাস না তে, আমি শেষ হয়ে যাব। তাকা একবার, দেখবি না তোর কুকিকে। যতক্ষণ না অব্দি ওটির দরজা পাড়ি দেয় ততক্ষণ জাঙ্কুক তের হাত ধরে সমানে কথাগুলো বলেই চলেছে। অতঃপর তেকে ওটির ভিতরে নিতেই তেকুকের হাত ছাড়াছাড়ি হয়ে যায়। জাঙ্কুক চিৎকার করে বলে, তোর কুকি বাইরে অপেক্ষা করছে সোনা, কুকিকে একা রেখে চলে গেলে তোর কপালে কিন্তু খুব কষ্ট আছে। আর কথা বলবো না তোর সাথে, তে অপেক্ষা করছি কিন্তু আমি। অতঃপর ওটি রুমের দরজা বন্ধ হয়ে যায়। জাঙ্কুক ধপ করে নিচে বসে পড়ে। সেই মুহূর্তে ইউনহরা প্রবেশ করে। জাঙ্কুককে এভাবে বসে থাকতে দেখে ইউনহা ধরে এসে জাঙ্কুককে ধরে। ভাই, ঠিক আছিস তুই? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার তে আমাকে এভাবে কষ্ট দিচ্ছে। ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। ইউনহা, শান্ত হ ভাই, কিছু হবে না, ঠিক আছে। আপাতত সেখানে সকলে উপস্থিত। এক এক করে সকলে এসেছে। আয়ু বেশ দূরে দাঁড়িয়ে আছে। যেহেতু জঙ্কুক আছে তাই সে সেখানে যায়নি। জঙ্কুক চেয়ারে মাথা নিচু করে বসে আছে, সারা মুখ লাল হয়ে আছে। জঙ্কুক, হাবির ডাকে জঙ্কুক মাথা তুলে তাকায়। দেখো বাবা, আমি জানি তুমি আমার মেয়েকে বড্ড ভালোবাসো। তুমি থাকতে আমার মেয়ের কিচ্ছু হতে পারে না। নিজেকে শক্ত করো। নিজের থেকেও যে তুমি ওকে বেশি ভালোবাসো। বাবা হিসাবে এটার থেকে বেশি আর কি চাওয়ার আছে আমার, বলো? আমি জানি আমার মেয়ের কিচ্ছু হবে না, আর আমার মেয়ে তোমার কাছে সব থেকে ভালো থাকবে। তাই নিজেকে শক্ত করো। জঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাগুলো বলল। জঙ্কুক শুধু আন মনে শুনে গেল। সে এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তখনই ওটি রুমের লাইট অফ হলো। ডক্টর বেরিয়ে সোজা জঙ্কুকের সামনে চলে যায়। এক্সকিউজ মি, আপনি কি পেশেন্টের গার্জেন? জি ডক্টর, শি ইজ মাই ওয়াইফ। দেখুন, আপনার ওয়াইফের পেটের মধ্যে আমরা বেশ কিছু স্লিপিং পিল পেয়েছি। হয়তো তিনি একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন, এন্ড সাথে ওনার পার্সোনাল কিছু সমস্যার কারণবশত কিছু ওষুধ পেয়েছি। হয়তো এটা তার ছোটবেলা থেকেই রোগ। তবে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু অবস্থা হালকাভাবে নেয়ার মতো না। আমরা চেষ্টা করছি। আপনারা শান্ত থাকুন, আশা করি তিনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বলেই ডক্টর চলে যায়। জঙ্কুক ধপ করে ফ্লোরে বসে পড়ে। কি? ঘুমের ওষুধ খেয়েছি? কিন্তু ও ওষুধ পেল কোথায়? আর ওসব খাবেই বা কেন? আর আমি তো সবসময় ওর সাথে ছিলাম, আমি তো ওর কাছে কিছু দেখলাম না। লিসা, তুমি ঠিকভাবে চেক করেছিলে তো? ও কিছু খায়নি তো? না আপু, আমি তো ওর কাছে কোনো ওষুধই দেখলাম না। জানি না, হয়তো সকালের দিকে, মানে আমি তো তখন ওর সাথে ছিলাম না, তখন তে একা ছিল। ইয়েজি দূরে দাঁড়িয়ে থাকা আয়ুর দিকে তাকায়। ইয়েজি জানে বাড়িতে একমাত্র ঘুমের ওষুধ আয়ু নেয়, তাই ইয়েজি আস্তে করে চলে যায় আয়ুর কাছে। বেডে শুয়ে আছে তে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। তেকে এভাবে শুয়ে থাকতে দেখে জঙ্কুকের কলিজাটা পড়ে যাচ্ছে, ভীষণ পরিমাণে পড়ছে, পুরো ছারখার হয়ে যাচ্ছে। আজ তাদের বিয়ে হওয়ার কথা, বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যাওয়ার কথা। কত আনন্দ, কত মজা, কত গল্প, সব করার কথা। অথচ এখন এই পরিস্থিতি। নিয়তি কখন কোথায় নিয়ে আসে বোঝা মুশকিল। জঙ্কুক
ছোট্ট তের পাশে গিয়ে বসলো। আজ ছটপটে হাতটাও নীরব হয়ে আছে, অযত্নে পড়ে আছে বেডের ওপর। কোমল হাতটা এখনো ঠান্ডা। আস্তে করে ধরলো হাতটা তে। কিন্তু এবার তার বেবি গার্ল তার ডাকে সাড়া দিল না। না হলে এতক্ষণ তো কুকি কুকি করে কোলে উঠে বসতো, 32টা দাঁত বের করে হেসে উঠতো। তে, এই তে, ওঠ না, শুনবি না? কুকি ডাকছে তো, সোনা শুনবি না তুই? না, পরপর ডাকার পরও তার তে উঠল না। জঙ্কুক এক নজরে তাকিয়ে রইল তার ঘুমন্ত তের দিকে। তার কুকিকে কাঁদিয়ে কত আরামে ঘুমাচ্ছে সে। শোধ নিচ্ছিস? ভালোবাসার পরীক্ষা নিচ্ছিস? তোর কুকি তোকে ভালোবাসে কিনা পরীক্ষা নিচ্ছিস? নে, যত খুশি নে। কান্না ভেজা কণ্ঠে জড়িয়ে গেল কথাগুলো। তের হাত কপালে ঠেকিয়ে জঙ্কুক বলল, তোর কুকি কিন্তু তোর উপর অনেক রেগে আছে। তাড়াতাড়ি সুস্থ হতে, তারপর কুকি তোকে অনেক বকবে, খুব করে বকবে। কুকিকে কষ্ট দিয়ে ভালো থাকার চিন্তা করছিস? সেটা তো হতে দেওয়াই যাবে না। আমাকে কষ্ট দিয়ে কিভাবে ভালো থাকবে তুই? হয়তো তের কথাগুলো শুনতো, তার কুকির কান্না ভেজা মুখটা দেখতো, তাহলে বুঝতো ছেলে মানুষও কাঁদতে জানে। তে, আজ আমাদের বিয়ে, কবুল করবি না আমার নামে? বউ হবি না? এই জিয়ন জাঙ্কুকের বউ। তোর জাঙ্কুক তোর জন্য পুরো বাড়ি সাজিয়ে রেখে এসেছি, শুধুমাত্র তোর জন্য। এমন করিস না জান, কষ্টে শেষ হয়ে যাচ্ছি তো। কান্নায় আড়ষ্ট হওয়া জাঙ্কুকের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এই কান্না যদি একবার তে দেখতো, তাহলে নিশ্চয়ই সে আর এভাবে শুয়ে থাকতে পারতো না। জলদি উঠে জড়িয়ে ধরতো তার কুকিকে। কাচের দরজার ভিউ প্যানেল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের আহাজারি দেখলো সকলে। পাশে আয়ু দাঁড়িয়ে আছে। এভাবে তার মেয়ের জন্য একটা ছেলেকে কাঁদতে দেখে হবি তার মেয়েকে ভাগ্যবান মনে করলো। তার মেয়ে আসলে সঠিক মানুষকে ভালোবেসেছে। গাইস, আসলে আমি এই পার্টটুকু ভয়েস দিতে গিয়া নিজেই কান্না করে দিছি। মানে এই সিনটুকু আমার চোখের সামনে পুরো ভাসতেছিল। যখন লিখলাম, লেখার সময় না অনেক ফিলিংস দিয়ে লিখছি, আর সামনের ওপর পুরো সিনটা ভাসে আসছে যে এরকম এরকম হবে। এখন যখন আবার নতুন করে ভয়েস দিলাম, এখন আবার চোখের সামনে সেই জিনিসগুলো ভাসতেছে। মনে হচ্ছে যে আমি পুরো সামনে পুরো স্ক্রিনে দেখতেছি। মানে লিটারালি আমি এইটুকু ভয়েস দেওয়ার সময় পুরো কান্না করে দিছি যে টেকুকের এই অবস্থা আমি কি করে লিখলাম। এখন নিজেরই কান্না পাচ্ছে। আসলে টেকুক আমার কাছে অনেক অনেক কিছু। টেকুকের কষ্ট, ভালোবাসা সবকিছুই যেন অফুরন্ত। মানে যত পড়ি ততই মানে পড়তে ইচ্ছা করে। আর যেগুলা ফিলিংস দিয়ে লিখি, ওগুলা আমার নিজেরই বিশ্বাস হয় না যে এগুলা আমি লিখছি। এন্ড অবশ্যই নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে, চিন্তা করো না। আর অত চিন্তা করো না এই কারণে, কারণ নেক্সট পার্টে ভালো কিছু হবে।